সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ফেসবুক লাইভ ক্লাসে তৃতীয় পর্বের সকল শিক্ষার্থীদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সঙ্গে থাকব অসীম কুমার বর্মন, জুনিয়র ইন্সট্রাক্টর ননটেক গণিত, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। আশা করি তোমরা সকলেই এই লাইভ ক্লাসে যুক্ত হয়েছো। তোমরা আমাকে শুনতে পাচ্ছ কিনা একটু কমেন্টে জানাও। আশা করি তোমরা সকলে শুনতে পাচ্ছ। তাহলে আর কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাই। আজকে বরাবরের মতো তৃতীয় পর্বের সকল টেকনোলজির জন্য যে আলোচনার বিষয় ম্যাথমেটিক্স 3, বিষয় কোড 65931 এর ভেক্টর অংশের অধ্যায় 12 অর্থাৎ ভেক্টর রাশির যোগফল ও বিয়োগফলের আজকে দ্বিতীয় লেকচার। আজকের পাঠের শিখন ফল। আজকের পাঠ শেষে তোমরা ভেক্টরের যোগ ও বিয়োগ সম্পর্কে জানতে পারবে, ভেক্টরের দিক কোসাইন ও দিক অনুপাত সম্পর্কে জানতে পারবে, ভেক্টরের ত্রিভুজ সূত্র সম্পর্কে জানতে পারবে, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র সম্পর্কে জানতে পারবে এবং ভেক্টর বীজগণিতের সূত্র সম্পর্কে জানতে পারবে। পাশাপাশি ভেক্টরের যোগ ও বিয়োগ সম্পর্কিত বিভিন্ন সমস্যা সমাধান করতে পারবে। আমরা অলরেডি এই অধ্যায়ের একটি ক্লাস আমরা করেছি, সেখানে আমরা কিছু তাত্ত্বিক বিষয়ে আলোচনা করেছি, বিভিন্ন সংজ্ঞা আমরা শিখেছি। পাশাপাশি আমরা আজকে পরবর্তী যে বিষয়গুলো আছে সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সকলে আমার দেয়া অ্যাটেন্ডেন্স লিঙ্কে সবাই অ্যাটেন্ডেন্স দিবা। তোমরা কেউই কমেন্ট বক্সে রোল, নাম ইত্যাদি লিখবা না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কমেন্ট বক্সে শুধু পড়াশোনার বিষয়ে বিভিন্ন প্রশ্ন থাকলে সেটা তোমরা করতে পারবে। তো আমরা গত ক্লাসে সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম সেটি ছিল ভেক্টরের যোগ। তো আমরা পরবর্তী অংশ ভেক্টরের বিয়োগ, এই অংশ থেকে পরবর্তী আলোচনা শুরু করব। তো এখানে দেখো ভেক্টরের বিয়োগ, সাবট্রাকশন অফ ভেক্টরস। তো এখানে আমাদের ভেক্টরের বিয়োগ বলতে আমরা কি বুঝি সেটি নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রথমেই আমরা একটা চিত্র দেখি। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এ একটি ভেক্টর, এখানে এ একটি ভেক্টর যার আদি প্রান্তকে নাম দিলাম ও এবং প্রান্ত বিন্দু অর্থাৎ শেষ প্রান্তকে নাম দিলাম এ। তো এখানে এ একটি ভেক্টর। একইভাবে বি একটি ভেক্টর, এর আদি প্রান্ত ও এবং শেষ প্রান্ত হচ্ছে বি। বি ভেক্টরের আদি প্রান্ত অর্থাৎ বি, এ এবং বি উভয় ভেক্টরেরই আদি প্রান্ত ও এ ভেক্টরের শেষ প্রান্ত অর্থাৎ প্রান্ত বিন্দু সেটি হলো আমাদের এ। একইভাবে বি ভেক্টরের শেষ প্রান্ত হচ্ছে বি। তাহলে এই যে এ এবং বি ভেক্টরের বিয়োগফল যদি হয় সেটিকে আমরা কিভাবে প্রকাশ করব। তো এই যে বাকি যেটি দেখা যাচ্ছে এ বিন্দু অর্থাৎ এ প্রান্ত এবং বি প্রান্ত অর্থাৎ বি ভেক্টরের শেষ প্রান্ত এবং এ ভেক্টরের শেষ প্রান্ত, এখানে যদি আমরা একটি ভেক্টরের সাহায্যে প্রকাশ করি অর্থাৎ এই ভেক্টরের বলা যেতে পারে বি এ ভেক্টর অর্থাৎ বি থেকে এ এর দিকে, এবং এই ভেক্টরটাকে আমরা মূলত প্রকাশ করব
এ মাইনাস বি, অর্থাৎ এ বি ভেক্টরের বিয়োগফল রূপে। তো এখানে বি এ ভেক্টর বা এ মাইনাস বি যে ভেক্টরটি আমরা পাবো সেটির আদি প্রান্ত হচ্ছে বি এবং শেষ প্রান্ত হচ্ছে এ। তো আমরা চিত্রটি পাশাপাশি বুঝলাম। এখন আমরা যদি একটা আলোচনা করি চিত্র অনুযায়ী আমরা কী পাই। চিত্র অনুযায়ী এ ও বি ভেক্টর দুটির বিয়োগফল দ্বারা এ ও মাইনাস বি এর যোগফল বোঝায়। অর্থাৎ এই যে আমরা লিখেছি এখানে এ মাইনাস বি, এটি মূলত যদি আমরা যোগফল হিসেবে প্রকাশ করি তাহলে মূলত হবে এখানে এ ভেক্টর প্লাস মাইনাস বি ভেক্টর, অর্থাৎ এ ভেক্টর এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টর, এই দুটো ভেক্টরের যোগফল, সেটিকে আমরা মূলত এ এবং বি ভেক্টরের বিয়োগফল বলছি। তাহলে এ ও বি ভেক্টর দুটোর বিয়োগফল মানেই হচ্ছে এ এবং মাইনাস বি ভেক্টরের যোগফল। তাহলে এ এবং বি এর একই আদিবিন্দু যদি হয়, একটু আগে যেটা বললাম যে এই যে এ ভেক্টর এবং এই যে বি ভেক্টর দুটোরই কিন্তু আদিবিন্দু হলো ও, তাহলে সেইটাই এখানে বলছে যে এ এবং বি এর একই আদিবিন্দু হলে বি এর শেষ প্রান্ত, অর্থাৎ বি এর শেষ প্রান্ত বলতে এই যে বি বিন্দু, তাহলে ওই বি বিন্দু হতে কোন বিন্দু বলছে এ এর শেষ প্রান্ত, তাহলে এ ভেক্টরের শেষ প্রান্ত কিন্তু আসলে এ। তাহলে এখানে ভেক্টরটি কীভাবে পাবো, বি ভেক্টরের শেষ বিন্দু অর্থাৎ বি এবং এ ভেক্টরের শেষ প্রান্ত অর্থাৎ এ। এখানে যদি আমরা একটি এই প্রান্ত বিন্দু পর্যন্ত যদি রেখাংশ অঙ্কন করি, যেটিকে আমরা বি থেকে এ রেখাংশ বলছি, এই যে এই রেখাটি, তাহলে এটিকেই মূলত আমরা এ মাইনাস বি দ্বারা সূচিত করব। বোঝা গেছে? তাহলে আমরা এরকম দুটো ভেক্টর নেব, সেই দুটো ভেক্টরের একই আদিবিন্দু থাকতে হবে। যদি হয় তাহলে বি ভেক্টরের শেষ প্রান্ত থেকে এ ভেক্টরের শেষ প্রান্ত পর্যন্ত আমরা একটি রেখাংশ টানব। এই রেখাংশটি মূলত ওই দুটো ভেক্টরের বিয়োগফল সূচিত করবে। তো আশা করি তোমরা ভেক্টরের বিয়োগ সম্পর্কে ধারণা নিতে পেরেছ। এরপরে আমরা আলোচনা করব ভেক্টর রাশির দিক কোসাইন, অর্থাৎ ডিরেকশন কোসাইন অফ ভেক্টরস। তো এটি বোঝার জন্য আমরা প্রথমে একটি চিত্র অঙ্কন করছি। এখানে দেখো এক্স, এটা একটা অক্ষ, এক্স অক্ষ বরাবর একটি ভেক্টর নির্দেশ করছি। একইভাবে এক্স অক্ষের উপরে লম্ব বরাবর আরেকটি ভেক্টর, আমরা সেটিকে ওয়াই অক্ষ দ্বারা প্রকাশ করছি। এখানে আমরা তিনটি অক্ষ অর্থাৎ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা ভেক্টর রাশির দিক কোসাইন আলোচনা করছি। তাহলে এখানে এক্স হলো একটি অক্ষ, ওয়াই একটি অক্ষ এবং তৃতীয় যে অক্ষটি সেটিকে আমরা জেড দ্বারা প্রকাশ করব। অর্থাৎ এখানে তিনটি অক্ষ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এক্স ওয়াই জেড, যেটি আমরা সাধারণত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় জানি এক্স এবং ওয়াই, অর্থাৎ একটি সমতল পাই, কিন্তু এখানে আমরা সমতল পাবো না, এখানে ত্রিমাত্রিক একটি স্থানাঙ্ক আমরা ব্যবস্থা পাবো, যেখানে প্রতিটি অক্ষই একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থিত। অর্থাৎ এই যে এক্স অক্ষ তোমরা দেখতে পাচ্ছ, এটির উপরে লম্ব বরাবর হলো ওয়াই অক্ষ এবং এক্স এবং ওয়াই অক্ষ এই দুটোর উপরই লম্ব, সেটিকে আমরা যদি এই যে আমরা বিন্দুটি দেখতে পাচ্ছি, অর্থাৎ এক্স এবং ওয়াই অক্ষের যে ছেদবিন্দু, আমি এই যে লেজার পয়েন্টারটা এখানে নির্দেশ করছি, এই যে নির্দেশ করছি, এখানে যদি আমরা দুটোর উপরই লম্ব টানি তাহলে কিন্তু এখান থেকে আমরা শূন্যের উপরে একটা লম্ব আমার অঙ্কন হবে, শূন্যের উপরে একটা রেখা পাবো। অর্থাৎ এক্সের উপরেও যেটি লম্ব হবে অর্থাৎ ওয়াই অক্ষের উপরে সেটি লম্ব হবে। তো সেটি আমরা শূন্যের মধ্যে কিন্তু অঙ্কন করতে পারছি না। অর্থাৎ এখানে যদি আমরা একটি লম্বালম্বিভাবে কলম স্থাপন করি, হ্যাঁ, তাহলে সেটি হবে জেড অক্ষ। তো সেটিকে যেহেতু শূন্যের উপরে আমরা নির্দেশ করতে পারছি না, সেটিকে আমরা এভাবে একটু বাম দিকে হেলানো অবস্থায় রেখে দিলাম। মনে করো এটি সেই জেড অক্ষের ছায়া।
তো এই হলো মোটামুটি আমাদের এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষ। এবং একটি এখানে জানার বিষয় ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়, যেহেতু এখানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে এই যে তিনটি কোণ যে উৎপন্ন হয়েছে তিনটিরই অক্ষ দ্বারা, অর্থাৎ তিনটি অক্ষই কিন্তু মূলত একটি নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে এবং সেটিকে আমরা নাম দিলাম ও বিন্দু, এবং ও বিন্দুকেই আমরা মূলত বলবো মূল বিন্দু, অর্থাৎ তিনটি অক্ষরই ছেদবিন্দু যেখানে সেটি হচ্ছে মূল বিন্দু ও। তো এখানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে যে এই কোণগুলো কিন্তু পরস্পর সমান না, অর্থাৎ প্রত্যেকটাই 90 ডিগ্রি নয়। কিন্তু আমরা এখানে আগেই বলেছি যে এই যে জেড অক্ষটি, এই জেড অক্ষটি মূলত এইখানে এই অবস্থায় নেই, এখানে লম্ব অবস্থায় আছে। আমরা যেহেতু লম্ব অবস্থায় এখানে শূন্যের উপরে অঙ্কন করতে পারছি না, সেটিকে আমরা এখানে একটু নিচে দিয়ে দিয়েছি। সুতরাং এটি যদিও এখানে বাঁকা দেখা যাচ্ছে, মনে করতে হবে এটি লম্ব অবস্থায় আছে। সুতরাং এখানে প্রত্যেকটি অক্ষই কিন্তু 90 ডিগ্রি। ওকে, তাহলে এখানে প্রত্যেকটি অক্ষই 90 ডিগ্রি। তাহলে এই ও বিন্দু থেকে এখানে আমরা একটি পি বিন্দু নিলাম, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই জেড, যেহেতু ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। সুতরাং এই পি বিন্দুর স্থানাঙ্ক আমরা এখানে লিখলাম এক্স ওয়াই জেড। তো এই যে ও থেকে পি এর দিকে ও পি ভেক্টর, এই ভেক্টরটাকে আমরা প্রকাশ করব ও পি দ্বারা, অর্থাৎ ও থেকে পি এর দিকে ওপি ভেক্টর। এখন এই ওপি ভেক্টরটি প্রত্যেকটি অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কিছু কোণ উৎপন্ন করবে। যেমন দেখা যাচ্ছে এখানে সবসময় আমরা বলবো ধনাত্মক দিক। আমরা এখন যে দিকটি দেখতে পাচ্ছি এটি মূলত এক্স অক্ষের ধনাত্মক দিক, অর্থাৎ এই যে এক্স অক্ষের ধনাত্মক দিক হলো মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর। একইভাবে ওয়াই থেকে, অর্থাৎ মূলবিন্দু ও থেকে ওয়াই অক্ষ বরাবর যেটি, সেটি হলো ওয়াই অক্ষের ধনাত্মক দিক। একইভাবে জেড অক্ষের ধনাত্মক দিক হলো এটি। তো এই যে আমাদের ওপি রেখাটি, সেই ওপি রেখাটি মনে করো এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে আলফা কোণ উৎপন্ন করেছে। একইভাবে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে বিটা কোণ উৎপন্ন করেছে, এবং জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে গামা কোণ উৎপন্ন করেছে। তাহলে কয়টি কোণ? এক্স অক্ষের সঙ্গে আলফা কোণ, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ এবং জেড অক্ষের সাথে গামা কোণ যদি হয়, তাহলে এখান থেকে আমরা মূলত ভেক্টর রাশির দিক কোসাইন পাবো। সেটি আমরা এখানে এখন বলছি। দেখো, মনে করি ওপি ভেক্টরটি এক্স ওয়াই ও জেড অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যথাক্রমে আলফা, বিটা ও গামা কোণ উৎপন্ন করে, যেটি আমি এখানে একটু আগে বললাম। এইখানে ওপি মানে কি? ওপি মানে হচ্ছে মূলত ওই যে পি বিন্দুর অবস্থান ভেক্টরকে প্রকাশ করতে হবে মূল বিন্দু ও এর সাপেক্ষে। তো এখানে যেহেতু এক্স ওয়াই জেড, তাহলে এই বিন্দু আকারে থাকলে আমরা বুঝবো যে প্রথমটির সঙ্গে অর্থাৎ এক্সের সঙ্গে আই গুণন থাকবে, একইভাবে ওয়াইয়ের সঙ্গে জে গুণন থাকবে এবং জেডের সঙ্গে কে গুণন থাকবে। এই গুণফলে কি হবে? যোগফল, অর্থাৎ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটি হলো ওপি ভেক্টরের ভেক্টর রূপ। তো এখানে এই যে আই জে কে, এই আই জে কে হচ্ছে মূলত যথাক্রমে এক্স ওয়াই জেড অক্ষ বরাবর একক ভেক্টর। অর্থাৎ এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষ বরাবর একক ভেক্টর হলো আই, ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর হলো জে এবং জেড অক্ষ বরাবর একক ভেক্টর হলো কে। তো এই হলো তিনটি আমাদের একক ভেক্টর আই জে কে। তো যদি হয় তাহলে এখানে তিনটি কোণ উৎপন্ন করেছে, এই তিনটি কোণেরই কোসাইন অনুপাত, অর্থাৎ কস আলফা, এরপরে কস বিটা এবং কস গামা, এই তিনটি মানকে আমরা মূলত এক্স ওয়াই ও জেড অক্ষের সাপেক্ষে ওই ওপি ভেক্টরের দিক কোসাইন বলবো। তাহলে কোনো একটি ভেক্টর তিনটি অক্ষের সঙ্গে যে কোণগুলো উৎপন্ন করবে তার কোসাইনের মানকে আমরা ওই ভেক্টরটির দিক কোসাইন বলবো। এবং সেই দিক কোসাইনগুলোকে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দিক কোসাইন কজ আলফা, ওয়াই অক্ষ বরাবর দিক কোসাইন হলো কজ বিটা এবং জেড অক্ষ বরাবর যেটি দিক কোসাইন সেটি হলো কস গামা। তো এই কস আলফা, কস বিটা, কস গামাকে
আমরা সংক্ষেপে প্রকাশ করি এল এম এন, অর্থাৎ কস আলফাকে এল দ্বারা, তারপরে কস বিটাকে হলো এম দ্বারা এবং কস গামাকে হলো এন দ্বারা প্রকাশ করি। তো এখানে আমরা বোঝার জন্য চিত্রটি পাশে দিয়েছি। এখন এই যে এখানে এল অর্থাৎ কস আলফার মান হবে এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, অর্থাৎ এক্স অক্ষ বরাবর দিক কোসাইন হবে এক্স, অর্থাৎ এক্স এই যে আমাদের পি যে বিন্দুটির অবস্থান ভেক্টর ছিল, পি বিন্দুটি দেওয়া ছিল এক্স ওয়াই জেড, তার এক্সের যে মানটি সেটি হবে এখানে উপরে এবং নিচে হবে ওই ভেক্টরটির পরম মান, ওই ভেক্টরটির পরম মান কি সেটি আমরা একটু পরে আলোচনা করব। অর্থাৎ কোনো একটি ভেক্টরের মান সেটি নির্ণয়ের সূত্র হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে এম ইকুয়াল কস বিটা পাবো ওয়াই বাই ওই ভেক্টরের মান, এন ইকুয়াল কস গামা ইকুয়াল জেড বাই ওই ভেক্টরের মান। তাহলে আমরা তিনটি পেলাম এল এম এন, এবং এই তিনটি থেকে আমরা নতুন একটি সূত্র পাই, যেটিকে আমরা এই সূত্রটি দেওয়া আছে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল 1, অর্থাৎ এই যে এল এম এনের মান প্রত্যেকটার বর্গের যদি আমরা যোগফল করি তাহলে মান পাবো 1। তাহলে এটিকে আমরা এখন সূত্র হিসেবে ব্যবহার করব। আচ্ছা, এরপরে আমরা দেখব ভেক্টর রাশির দিক অনুপাত। তাহলে আমরা একটু আগে দেখলাম দিক কোসাইন, এখন আমরা দেখব দিক অনুপাত অর্থাৎ ডিরেকশন রেশিও অফ ভেক্টরস। তো কোনো সরলরেখার দিক কোসাইনের সমানুপাতিক, অর্থাৎ এই যে দিক কোসাইন আমরা তিনটি পেলাম, তাদের সমানুপাতিক তিনটি সংখ্যা থাকবে, অর্থাৎ তিনটি দিক কোসাইনের সমানুপাতিক তিনটি সংখ্যা থাকবে। এই তিনটি সংখ্যাকেই মূলত দিক অনুপাত বলবে কোন রেখার? ওই রেখাটির, ওই যে সরলরেখাটির। তাহলে তোমরা বুঝতে পেরেছো দিক অনুপাত কি, যে ওই যে দিক কোসাইন থাকবে কোনো একটি সরলরেখার বা ভেক্টরের, তার সমানুপাতিক অন্য তিনটি সংখ্যা। তাহলে দিক অনুপাত মূলত তিনটি সংখ্যা। তো কোনো সরলরেখার দিক কোসাইন যদি এল এম এন হয়, একটু আগে আমরা বললাম, এদের সমানুপাতিক যদি দিক অনুপাত হয় হলো কি এ বি সি, অর্থাৎ এল এর সমানুপাতিক এ, এম এর সমানুপাতিক বি এবং এন এর সমানুপাতিক হলো সি। তো এই রকম তিনটি যদি দিক অনুপাত হয় তাহলে একটি আমরা সম্পর্ক পাই, সেটি হলো এল বাই এ এম বাই বি ইকুয়াল এন বাই সি, অর্থাৎ এইরকম তাদের অনুপাতগুলো পরস্পর কী হবে? সমান হবে। যদি সমান হয় তাহলে আমরা সমানুপাতিক নিয়ম অনুযায়ী পাই রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, অর্থাৎ উপরের অংশটি, এবং নিচে পাবো একই নিয়মে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো আমরা একটু আগেই জানলাম যে এই যে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার এটি ইকুয়াল 1, তাহলে স্কোয়ার রুট অফ 1 তার মানে 1 এবং নিচে এই মানটি থাকলো। এখান থেকে অর্থাৎ এই যে এল বাই এ ইকুয়াল শেষের মানটি যদি নেই তাহলে আমরা পাবো এল ইকুয়াল এ বাই রুট ওভার এল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একইভাবে যদি আমরা দ্বিতীয় অংশটি নিই অর্থাৎ এম বাই বি ইকুয়াল শেষের অংশটি, তাহলে আমরা পাবো এম ইকুয়াল বি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। একইভাবে অপর অংশটি পাবো এন ইকুয়াল সি বাই রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তো এই হলো ভেক্টর রাশির দিক যে কোসাইন তার সঙ্গে সমানুপাতিক তিনটি সংখ্যা, তাদেরকে আমরা বলবো দিক অনুপাত, এবং দিক কোসাইন এবং দিক অনুপাতের মধ্যে যে সম্পর্ক সেটি আমরা এখানে তিনটি সম্পর্ক পেয়েছি। এই তিনটি সম্পর্ক আমরা মনে রাখবো, তাহলে আমরা দিক কোসাইন এবং দিক অনুপাত সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে গেলাম। এরপরে দেখো ভেক্টরের ত্রিভুজ সূত্র। ভেক্টরের ত্রিভুজ সূত্র আসলে কি? একটি ত্রিভুজের দুটি সন্নিহিত বাহু যদি একই ক্রমে দুটি ভেক্টরকে নির্দেশ করে তবে ত্রিভুজটির তৃতীয় বাহু বিপরীত ক্রমে উক্ত ভেক্টর দ্বয়ের লব্ধির মান ও দিক নির্দেশ করবে। অর্থাৎ একটি ত্রিভুজের, এখানে চিত্রে দেখো, এখানে এ বি সি একটি ত্রিভুজ যাদের সন্নিহিত বাহু হলো, একটি হলো এই যে এসি, একটি হলো এসি বাহু এবং একটি হলো বিসি এ বি বাহু, এ বি এবং এসি দুটো সন্নিহিত বাহু।
এই এই দুটো বাহু দ্বারা যদি আমাদের দুটো ভেক্টর নির্দেশ করা হয়, অর্থাৎ এসি বাহু দ্বারা এসি ভেক্টর এবং এবি বাহু দ্বারা এবি ভেক্টর নির্দেশ করা হয়, তাহলে এই যে অপর বাহু অর্থাৎ তৃতীয় যে বাহু থাকলো বিসি, সেটি বিপরীত ক্রমে, অর্থাৎ বিপরীত ক্রমে বলতে এই যে এ থেকে বি, বি থেকে কিন্তু সি এর দিকে গেছে, এটি হলো বিপরীত ক্রমে। তো এই বিপরীত ক্রমে কী হবে, ওই যে এ এবং বি ভেক্টর তাদের লব্ধি এই লব্ধির মান এবং দিক নির্দেশ করবে। এটি মূলত আমাদের ভেক্টরের ত্রিভুজ সূত্র। অর্থাৎ এখানে যদি এ বি ইকুয়াল পি হয়, তারপরে বিসি ইকুয়াল কিউ হয় এবং এসি ইকুয়াল আর হয়, তাহলে চিত্রের অনুযায়ী আমরা পাবো এবি প্লাস বিসি ইকুয়াল এসি। ও এখানে একটু ভুল বলেছি, সন্নিহিত বাহু। এখানে এই যে সবচেয়ে যেটি সহজভাবে মনে রাখার বিষয়, মনে করো এখানে এ হলো আদি বিন্দু, অর্থাৎ এ বিন্দু থেকে আমি যাত্রা শুরু করব। তাহলে এ থেকে আমরা কোথায় যাচ্ছি, আগে বি এর দিকে যাচ্ছি। এ থেকে যাচ্ছি, এই যে এ থেকে যাচ্ছি কিন্তু বি এর দিকে, এবং বিতে পৌঁছার পরে বি থেকে আমরা যাচ্ছি কোথায়, সি এর দিকে। তাহলে এ থেকে বিতে গেলাম, এরপরে বি থেকে সিতে আসলাম। তাহলে মূলত আমরা কোথায় আসলাম, মূলত কিন্তু এ থেকে সিতে আসছি। এই যে এ থেকে কিন্তু ডাইরেক্ট আমরা সিতে আসছি। তাহলে এই যে একই দিকে যে ভেক্টর দুটো থাকবে, অর্থাৎ এবি প্লাস এসি, তাদের সমষ্টি হবে অপর ভেক্টরের সমান। এটি হলো মূলত ভেক্টরের ত্রিভুজ সূত্র। তাহলে এখানে যদি আমরা মানগুলো বসিয়ে দেই, অর্থাৎ চিত্র অনুযায়ী আমরা পেয়েছি এবি প্লাস বিসি ইকুয়াল এসি, এখানে যদি মান বসিয়ে দিই তাহলে পি প্লাস কিউ ইকুয়াল আর। এটি মূলত হলো ভেক্টরের ত্রিভুজ সূত্র। এরপরে দেখো ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো এখানে প্রথমে তোমরা চিত্র একটি দেখতে পাচ্ছ। তো এখানে ও একটি বিন্দু, ও থেকে এর দিকে, অর্থাৎ ও একটি ভেক্টর যাকে আমরা প্রকাশ করেছি পি দ্বারা, এবং ও কিউ হলো ও বি হলো আরেকটি ভেক্টর যেটির নাম দিয়েছি কিউ। তাহলে এখানে যদি একটি আমরা সামান্তরিক অঙ্কন করি, অর্থাৎ সামান্তরিকটি হচ্ছে এখন ও এ সি বি একটি সামান্তরিক উৎপন্ন হয়েছে। এইরকম যদি হয়, তাহলে এই যে তাদের কর্ণ ও সি, এই কর্ণটি এই পি কিউ ভেক্টরের লব্ধি বা যোগফল নির্দেশ করবে। তো সেটি আমরা একটু আলোচনার মাধ্যমে বলছি। কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা, এর আগে যেমন বলা হলো একটি ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা, এখানেও কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দ্বারা যদি দুটো ভেক্টর পি ও কিউ এর মান ও দিক সূচিত করা হয়, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে সন্নিহিত বাহু হলো ও এ এবং ও বি, এবং এই ভেক্টরকে আমরা প্রকাশ করেছি পি কিউ দ্বারা। তো এই পি কিউ এর মান এবং দিক যদি সূচিত হয় ওই দুটো বাহু দ্বারা, তাহলে কি হবে, পি ও কিউ ভেক্টর দুটির যে সূচক রেখার ছেদবিন্দুগামী সামান্তরিকের কর্ণটি কি ও সি, সেটিকে আমরা প্রকাশ করেছি পি প্লাস কিউ। এটি হবে এই পি প্লাস কিউ ভেক্টরের মান ও দিক। অর্থাৎ সহজভাবে যদি বলা যায় যে সন্নিহিত বাহু দুটো দ্বারা যদি দুটো ভেক্টর প্রকাশ করে, তাহলে তাদের যে কর্ণ থাকবে, ওই সামান্তরিকের যে কর্ণ, সেই কর্ণটি এই দুটো ভেক্টরের লব্ধি বা যোগফল প্রকাশ করবে। এটি হলো মূলত ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তো এখানে তোমরা দেখো যে ধরি ওপি ইকুয়াল এ, ওবি ইকুয়াল কিউ, তাহলে পাবো আমরা ওসি ইকুয়াল পি প্লাস কিউ, অর্থাৎ ওই যে ওসি হবে মূলত ওই দুটো ভেক্টরের যোগফল পি প্লাস কিউ। এটিকে আমরা আর দ্বারা প্রকাশ করতে পারি। এখন ভেক্টর বীজগণিতের নিয়মাবলী, অর্থাৎ এগুলো তোমাদের সিলেবাস অন্তর্ভুক্ত আছে সিলেবাসে। তো এই জন্য আমরা আলোচনা করছি যে ভেক্টর বীজগণিতের নিয়মাবলী, অর্থাৎ লস অফ ভেক্টর অ্যালজেব্রা। অর্থাৎ এগুলো আমরা এমনিতে স্বাভাবিকভাবে জানি, কিন্তু এগুলোর নাম যে কিছু আছে, এটি যে একটি নিয়ম, সেটি কিন্তু আমরা জানি না। যেমন যোগের বিনিময় সূত্র, কমিউটেটিভ ল অফ এডিশন। তাহলে যোগের বিনিময় সূত্র কীরকম, মনে করো এ একটি ভেক্টর, বি একটি ভেক্টর, তাহলে এ প্লাস বি যা হবে বি প্লাস এ, এরকম বিনিময় করা যাবে। অর্থাৎ এর জায়গায় আমরা বি দিলাম, এর জায়গায় বি, ওই যে এর জায়গায় বি চলে আসলো, আর বি এর জায়গায় এ চলে আসলো। তো এটি মূলত যোগের বিনিময় সূত্র।
এরপরে দেখো যোগের সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল অফ এডিশন। এটি হবে মূলত এই যে এ প্লাস বি প্লাস সি, অর্থাৎ এ প্লাস বি এই দুটো ভেক্টরের যোগফল আগে করলাম, প্লাস সি ভেক্টরের যোগ করলাম, এটির যে ফলাফল হবে বি প্লাস সি যোগ করলে তার সঙ্গে যদি আমরা এ যোগ করি সেটিও একই হবে। অর্থাৎ যোগের সংযোগ সূত্র এটি, যে এই যে বি সিকে সংযোগ করলাম, এ প্লাস বি এর সঙ্গে সিকে সংযোগ করলাম, এবং এর সঙ্গে যদি আমরা বি প্লাস সি সংযোগ করি তাহলেও একই জিনিস দাঁড়াবে। এরপরে গুণনের বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এম যদি কোনো একটি স্কেলার রাশি হয় এবং সেটি যদি এ প্লাস বি এর সঙ্গে গুণ অবস্থা থাকে, অর্থাৎ এম ইন্টু এ প্লাস বি, তাহলে এম এ প্লাস এম বি। এগুলো আমরা বীজগণিতের সাধারণ নিয়মে জানি, তো এটিকে আমরা বলি গুণনের বন্টন সূত্র। এরপরে গুণনের বিনিময় সূত্র, কমিউটেটিভ ল অফ মাল্টিপ্লিকেশন। অর্থাৎ এম ইন্টু এ, অর্থাৎ কোনো একটি ভেক্টরের সঙ্গে যদি স্কেলার গুণ থাকে প্রথম দিকে, সেটি যদি আমি পরের অংশে নিয়ে যাই, অর্থাৎ ভেক্টরের সঙ্গে স্কেলার গুণ, তাহলেও একই ফলাফল পাওয়া যাবে, অর্থাৎ এম এ ইকুয়াল এ এম। গুণনের সংযোগ সূত্র, অ্যাসোসিয়েটিভ ল ফর মাল্টিপ্লিকেশন। এটি হলো এম ইন্টু এন এ, অর্থাৎ এখানে দুটো স্কেলার, তাহলে এম এর সঙ্গে যদি আমরা এন এ গুণন করি, এই এনটাকে আমরা বাইরে নিয়ে আসলে এম এন পাবো, এম এনের সঙ্গে এ গুণ করলে আমরা একই ফলাফল পাবো। তো এটি হচ্ছে আমাদের গুণনের সংযোগ সূত্র। তো মোটামুটি আমরা এখানে 5টি সূত্র নিয়ে আলোচনা করলাম। তাহলে ফাইনালি আমাদের এই অধ্যায়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য যে সূত্রগুলো প্রয়োজন হবে সেটি দেখো। এখানে প্রথমটি হচ্ছে এ ভেক্টর বরাবর একক ভেক্টর, অর্থাৎ কোনো একটি ভেক্টর দেওয়া আছে, তার একক ভেক্টর নির্ণয় সূত্র হলো এ ভেক্টর ডিভাইডেড বাই এ ভেক্টরের মান। এরপরে এ ভেক্টরটি যদি দেওয়া থাকে এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেডকে এরকম আকারে, তাহলে ওই ভেক্টরের মান এই যে আমরা এখানে লিখেছি মড অফ এ, অথবা শুধুমাত্র এ দ্বারাও আমরা প্রকাশ করতে পারি। অর্থাৎ কোনো একটি ভেক্টরের মানকে আমরা শুধুমাত্র ওই অক্ষরটি দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ শুধু এ মানে হলো এই যে মড অফ এ। তো এই সূত্রটি হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এরপরে যদি এ একটি ভেক্টর হয়, তাহলে এ ভেক্টরের দিক কোসাইন সমূহ, যেটি আমরা সূত্রে আলোচনা করেছি, দিক কোসাইন যখন আলোচনা করলাম সেখানে আমি বলেছি যে তিনটি অক্ষ বরাবর তিনটি দিক কোসাইন, অর্থাৎ কস আলফা, কস বিটা, কস গামা, এবং সেটিকে আমরা সংক্ষেপে বলেছিলাম এল এম এন। তো প্রথম মানটি হলো এক্স বাই ওই ভেক্টরের মান, এই যে এখানে এক্স এটি দেওয়া থাকবে, বাই ওই ভেক্টরের মান, ওয়াই বাই ওই ভেক্টরের মান, এবং জেড বাই ওই ভেক্টরের মান। তো এরকম একটি ভেক্টর দেওয়া থাকলে তাদের দিক কোসাইন মানে এই সূত্রের সাহায্যে নির্ণয় করব। তাহলে এখানে আমরা মূলত 3টি সূত্র শিখলাম, যে কোনো ভেক্টর বরাবর একক ভেক্টর এবং ওই একক ভেক্টরের মান আমরা কীভাবে পাই, অর্থাৎ কোনো একটি ভেক্টরের পরম মান, এবং একটি ভেক্টর যদি দেওয়া থাকে এবং তার যদি পরম মান জানা থাকে তাহলে তার দিক কোসাইন নির্ণয়ের সূত্রটি। এখন আমরা সরাসরি কিছু সমস্যা সমাধানে চলে যাই। এখানে দেখো এ একটি ভেক্টর, এই ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করতে হবে। তো একটু আগেই আমরা সূত্র জানলাম যে কোনো একটি ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই সেটিকে আমরা মূলত একক ভেক্টর বা সমান্তরাল একক ভেক্টর বলে থাকি। তো দেওয়া আছে এ ইকুয়াল 2i মাইনাস 5j প্লাস কে। অতএব এই যে মড অফ এ, অর্থাৎ ওই ভেক্টরের পরম মান, অথবা শুধুমাত্র আমরা লিখতে পারি শুধুমাত্র ওই ভেক্টর অক্ষরটি এ, এই দুটোর যে কোনো একটি লিখলেই হবে। যে রূপেই লিখি না কেন এটি ওই এ ভেক্টরের পরম মানকে বোঝাবে। তাহলে আমরা একটু আগেই জানলাম সূত্রটি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো এখানে এক্সের মান হলো 2, ওয়াইয়ের মান হচ্ছে -5, এবং কে এর মান হচ্ছে +1। অর্থাৎ এখানে কোনো সংখ্যা দেওয়া না থাকলে আমরা ধরে নেব সেখানে 1 আছে, তাহলে +1। তাহলে 2 স্কোয়ার প্লাস -5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাই 2 স্কোয়ার অর্থাৎ 4, -5 স্কোয়ার অর্থাৎ 25, অর্থাৎ -7 এসে প্লাস, তাহলে +25, এবং 1 স্কোয়ার মানে হলো 1। এটিকে ক্যালকুলেশন করলে পাচ্ছি রুট ওভার 30। তো আমরা ভেক্টরটি তো দেওয়াই ছিল, পাশাপাশি ভেক্টরের মান জানলাম। এখন সমান্তরাল একক ভেক্টরের সূত্রটি আমরা কি জানি,
নির্ণয় সমান্তরাল একক ভেক্টর, ভেক্টরটি এ ভেক্টর ডিভাইডেড বাই মড অফ এ, অর্থাৎ ওই ভেক্টরটি ডিভাইডেড বাই ওই ভেক্টরের মান। তাহলে আমরা ভেক্টরটি পেয়েছি 2i, দেওয়া ছিল এটি আমাদের 2i মাইনাস 5j প্লাস কে ডিভাইডেড বাই √30, যে মানটি আমরা একটু আগে পেলাম। তো এটিকে আমরা একটু সাজাই নেব আই জে কে আকারে, অর্থাৎ 2/√30i মাইনাস 5/√30j প্লাস এই যে কে এর সঙ্গে কিছু নাই, তার মানে 1 আছে, তাহলে 1/√30k। এভাবে আমরা সাজাই নিতে পারি। জানলা বন্ধ করে দেন। একইভাবে দেখো অপর আরেকটি ভেক্টর এখানে দেওয়া আছে, তাহলে তার দিক কোসাইন আমরা কিভাবে পাবো? তো এখানে আমরা ধরে নিচ্ছি ভেক্টরটি এ, যার মান দেওয়া আছে, অর্থাৎ ভেক্টরটি দেওয়া আছে 7i প্লাস 6j মাইনাস 6k। তাহলে আমরা এর মান পেলাম মড অফ এ ইকুয়াল আগের সূত্র অনুযায়ী √x² প্লাস y² প্লাস z²। এখান থেকে ক্যালকুলেশন করলে 7² অর্থাৎ 49, 6² 36 এবং মাইনাস 6² অর্থাৎ প্লাস 36। তাহলে ক্যালকুলেশন করলে √121, এবং আমরা জানি যে 121-এর স্কোয়ার রুট হচ্ছে 11। তাহলে আমরা যে দিক কোসাইনের সূত্র জানি সেটি আমরা ডাইরেক্ট এখানে অ্যাপ্লাই করলেও হবে, অর্থাৎ এই যে এক্স বাই এই মানটি, এটি হলো একটি, তারপরে ওয়াই অর্থাৎ প্লাস 6/11 এটি একটি মান, এবং মাইনাস 6/11। তো এভাবেও ডাইরেক্ট লেখা যায়, অথবা আমরা এভাবেও লিখতে পারি যে নির্ণয় সমান্তরাল আগে একক ভেক্টরটা বের করে নিব। তাহলে সূত্রটি হলো এ ভেক্টরের মান, আমরা এই মানগুলো বসিয়ে দেব। এ ভেক্টর হলো 7i প্লাস 6j মাইনাস 6k ডিভাইডেড বাই 11। এটিকে আমরা যদি আলাদা করে নেই, সাজাই নেই, তাহলে 7/11i প্লাস 6/11j এবং মাইনাস 6/11k। এই যে তিনটি মান স্কেলার রাশি, এই তিনটি মানকেই মূলত আমরা বলবো দিক কোসাইন, অর্থাৎ cos আলফা সমান 7/11, cos বিটা ইকুয়াল 6/11 এবং cos গামা ইকুয়াল মাইনাস 6/11। এভাবে আমরা দিক কোসাইনগুলো নির্ণয় করব। অনেক সময় শুধুমাত্র কোণগুলো নির্ণয় করতে বলতে পারে, অর্থাৎ আলফা কত, বিটা কত এবং গামা কত। তো যদি আলফা হয় তখন আমরা আলফা ইকুয়াল এই কসটাকে ডান দিকে নিয়ে যাব, অর্থাৎ আলফা ইকুয়াল cos ইনভার্স 7/11। অর্থাৎ যদি শুধুমাত্র কোণ চাই তাহলে আমরা এভাবে লিখব আলফা ইকুয়াল cos ইনভার্স 7/11। একইভাবে এখানে আমরা বিটি ইকুয়াল পাবো এবং এখানে গামা ইকুয়াল পাবো। তোমরা যে কোনো একটি লিখবে। এরপরে 3 নম্বরে দেখো, এখানে দুটো ভেক্টর দেওয়া আছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, তাদের লব্ধি ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর কত হবে? তো আমরা একটু আগেই জানলাম যে লব্ধি ভেক্টর মানে হলো তাদের যোগফল। তাহলে এ দেওয়া আছে এই ভেক্টরটি এবং বি ভেক্টর এই দুটো দেওয়া আছে এ বি ভেক্টর। তাহলে এই ভেক্টর দুটোর লব্ধি মানে হলো এ প্লাস বি। তো সেই মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যদি যোগ করি, তাহলে যোগ মানে হলো আই এর সঙ্গে আই যোগ, অর্থাৎ এখানে দেখো 2i প্লাস আই, তাহলে প্লাস 3i। একইভাবে প্লাস 4j প্লাস 2j, তাহলে প্লাস 4 প্লাস 2 অর্থাৎ প্লাস 6j, এবং অপর অংশটি থাকলো মাইনাস 5k প্লাস 3k, তাহলে যোগ বিয়োগ করলে হবে মাইনাস 2k। তাহলে এভাবে আই এর সঙ্গে আই এর যোগ বিয়োগ হবে, জে এর সঙ্গে জে এর যোগ বিয়োগ এবং কে এর সঙ্গে কে এর যোগ বিয়োগ। এভাবে আমরা ভেক্টর দ্বয়ের লব্ধি পেলাম, অর্থাৎ এ প্লাস বি পেলাম। এখন এটির কি বলছে? একক ভেক্টর বের করতে বলছে। তাহলে একক ভেক্টর মানে হলো এর না সমান্তরাল একক ভেক্টর। তাহলে এর আগে মানটা আমাদেরকে জানতে হবে, অর্থাৎ এ প্লাস বি হলো লব্ধি ভেক্টরটি। এখানে এ প্লাস বি যে লব্ধি ভেক্টরটি, এর মান তাহলে মড অফ এ প্লাস বি ইকুয়াল √, এই যে এখানে তিনটি মান পেয়েছি নতুন যে ভেক্টরটি, অর্থাৎ 3, এক্সের মান 3, ওয়াইয়ের মান 6 এবং জেডের মান -2, তার স্কোয়ার করলে এবং ক্যালকুলেশন করলে আমরা মূলত 7 পাচ্ছি। তাহলে আমরা
ভেক্টরের লব্ধি পেলাম এবং তার মান পেলাম। এখন তাহলে সমান্তরাল একক ভেক্টরটি আমরা খুব সহজেই পাবো। আমরা জানি সমান্তরাল একক ভেক্টর মানে হলো যে ভেক্টরের আমরা একক ভেক্টর নির্ণয় করব অর্থাৎ a প্লাস বি এবং ভাগ হবে তার মানটি। এখানে আমরা বসিয়ে দিলাম a প্লাস বি এর মান, পাশাপাশি a প্লাস বি এর পরম মান। এরকে যদি আমরা একটু ক্যালকুলেশন করে দিই, মানে আলাদা করে দিই, তাহলে 3/7i প্লাস 6/7j এবং মাইনাস 2/7k, এই হলো মূলত সমান্তরাল একক ভেক্টর। এখন এখান থেকে যদি আমাদের দিক কোসাইন বলে, তাহলে দিক কোসাইন হবে একটি হবে অর্থাৎ cos আলফা ইকুয়াল 3/7, cos বিটা ইকুয়াল 6/7 এবং cos গামা ইকুয়াল -2/7। তো তাহলে আমরা কি পেলাম, যে একটি ভেক্টর দেওয়া থাকলে তার পরমান কীভাবে বের করতে হয় সেটি আমরা শিখলাম। কোনো একটি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর কীভাবে পাই সেটি আমরা জানলাম, অর্থাৎ ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করলেই হয়ে যাবে। এবং সমান্তরাল একক ভেক্টর পেলে আই জে কে এর যে তিনটি সহগ থাকে সেই তিনটি সহগকেই আমরা মূলত দিক কোসাইন হিসেবে চিহ্নিত করব, অর্থাৎ cos আলফা মানে আই এর সহগ, cos বিটা মানে হলো জে এর সহগ এবং cos গামা হচ্ছে কে এর সহগ। এখন দেখো পি এবং কিউ এই রকম দুটো ভেক্টর অবস্থান ভেক্টর এখানে দেওয়া আছে। পি এর হলো প্রথমটা এবং কিউ এর হলো দ্বিতীয়টি। তাহলে এই পি কিউ ভেক্টর আমরা কীভাবে নির্ণয় করব? তো প্রথমে এখানে চিত্র দেখো, অর্থাৎ যে কোনো বিন্দুর অবস্থান ভেক্টর আমরা নির্ণয় করি মূল বিন্দুর সাপেক্ষে, অর্থাৎ ওই যে তিনটি অক্ষ এক্স ওয়াই জেড তাদের যে ছেদবিন্দু ছিল মূল বিন্দু ও, সেটিকে আমরা মনে করো এখানে ধরে নিলাম ও বিন্দু। এই যে এখানে ও বিন্দু আমি নির্দেশ করছি। এখন এই ও বিন্দুর সাপেক্ষে মনে করো এই পি বিন্দুটা এখানে আছে, তাহলে ও বিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান ভেক্টর হলো ও থেকে পি, অর্থাৎ এটিকে আমরা বলবো ও পি। একইভাবে মূল বিন্দু ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর হবে ও কিউ এবং এটিকে আমরা নির্দেশ করব ও কিউ দ্বারা। তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর হলো ওপি। একইভাবে মূল বিন্দু ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর হচ্ছে ও কিউ। তাহলে আমাদের এখানে এখন বের করতে বলছে কি পি কিউ। তাহলে এই যে পি থেকে কিউ এর দিকে আমরা একটা ভেক্টর অঙ্কন করব, এই যে পি থেকে কিউ এর দিকে, অর্থাৎ পি কিউ। তো এখানে আমরা যদি ভেক্টরের ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করি তাহলে কি দাঁড়াবে? তো তার আগে আমরা এখানে একটু যেটি চিত্রে অঙ্কন করেছি সেটি আমরা এখানে বলবো, যে ধরি মূল বিন্দু ও এর সাপেক্ষে আমরা সবসময় এই জিনিসটি লিখব, যে বিন্দুগুলো দেওয়া থাকবে মূল বিন্দুর সাপেক্ষে সেই বিন্দুগুলোর অবস্থান ভেক্টর নির্ণয় করব। তাহলে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি এবং কিউ এর অবস্থান ভেক্টর হলো, ওই যে মূল বিন্দু ও এর সাপেক্ষে পি হলো ওপি এবং যেটি প্রথম ভেক্টরটি দেওয়া ছিল 4i প্লাস জে মাইনাস 2k। একইভাবে মূল বিন্দু ও এর সাপেক্ষে কিউ এর অবস্থান ভেক্টর সেটি হলো ও কিউ, যেটি অপর ভেক্টরটি দেওয়া আছে। তাহলে ভেক্টরের ত্রিভুজ সূত্র অনুযায়ী আমরা যেটি পাবো পি কিউ ইকুয়াল ও কিউ মাইনাস ওপি। অর্থাৎ এখানে তোমাদের সহজে বলছিলাম যে মূল বিন্দু সবসময় ও থেকে শুরু হবে। এখানে দেখো ও থেকে কোথায় গেছে, ও থেকে পিতে গেছে, আবার পি থেকে কিউতে গেছে। তাহলে কি একই দিকে কোনটা, ও থেকে পি এবং পি থেকে কিউ। তাহলে ও থেকে পি তার মানে হলো ওপি, আর পি থেকে কিউ তার মানে হলো পি কিউ। যেই দুটো একই দিকে গেছে তাদের যোগফল হবে বাকিটার সমান। তাহলে বাকিটা কি কোথা থেকে কোথায় গেছে, ও থেকে কিউতে গেছে, তাহলে ও থেকে কিউ। তো এটিকে যদি আমরা এখন সাইড চেঞ্জ করি তাহলে আমরা মূলত পাবো পি কিউ ইকুয়াল ও কিউ মাইনাস ওপি। তাহলে সহজভাবে মনে রাখবা, এরকম চিত্র যদি আমরা না দিই, সরাসরি মনে রাখার নিয়মটি হচ্ছে যে ভেক্টরটি দেওয়া থাকবে অর্থাৎ পি কিউ, এই পি কিউ ভেক্টরের প্রথম বিন্দুটি কি পি এবং দ্বিতীয় বিন্দুটি হলো কিউ। তাহলে দ্বিতীয় বিন্দুটি আগে হবে মূল বিন্দুর সাপেক্ষে ও কিউ এবং প্রথম বিন্দুটি ছিল পি, সেটি দ্বিতীয় স্থানে হবে অর্থাৎ ও কিউ। অর্থাৎ দ্বিতীয় বিন্দু থেকে প্রথম বিন্দুটি বাদ যাবে। অর্থাৎ যদি এখানে যদি এ বি হয় তাহলে হবে ও বি মাইনাস ও এ, যদি এম এন হয় তাহলে হবে ও এন মাইনাস ও এম। তো এখানে ও কিউ এবং ওপি এর মান আমরা বসিয়ে দেব যেভাবে দেওয়া আছে। তারপরে আগের মতো আই এর সঙ্গে আই এর যোগ বিয়োগ, জে এর সঙ্গে জে এবং কে এর সঙ্গে কে এর যোগ বিয়োগ করলে আমরা এখানে ফাইনালি পেলাম -2i প্লাস 2j প্লাস কে। এটি হলো পি কিউ ভেক্টরটি, এটি আমাদের অ্যান্সার। তো
তো যদি এখান থেকে মান বের করতে বলে তাহলে আগের সূত্র মতে আমরা বের করব √x² + y² + z²। তো এইভাবে যে কোনো ভেক্টরের আমরা মূলবিন্দুর সাপেক্ষে অবস্থান নির্ণয় করার পরে PQ ভেক্টর বলো, AB ভেক্টর বলো, MN ভেক্টর বলো, এরকম যে কোনো ভেক্টর আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, এরপরে দেখো একটি ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। যদি কি হয়, ওই ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু A, B এবং C হয় এবং দেখাতে হবে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ এবং সেখান থেকে AB এর দিক কোসাইনও নির্ণয় করতে হবে। তো সহজভাবে আমরা আগের মতো লিখব যে O এর সাপেক্ষে A, B এবং C বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে OA, OB এবং OC। তো এটি আমরা কিভাবে লিখলাম দেখো, একটু আগে আমরা আলোচনা করেছিলাম কোনো একটা স্লাইডে যে এইরকম বিন্দু আকারে দেওয়া থাকলে মনে করতে হবে প্রথমটি x এর মান, দ্বিতীয়টি y এর মান এবং তৃতীয়টি k এর মান। অর্থাৎ এর এখানে দেখো এ বিন্দুর এখানে x এর মান 2, তাহলে 2i, y এর মান 4, তাহলে +4i, z এর মান -1, তাহলে -1, অর্থাৎ এখানে 1 লিখতে হয় না, তাহলে -k। এভাবে আমরা যে কোনো ভেক্টরের অবস্থান ভেক্টর নির্দেশ করব x, y আর z এর সাথে i, j, k গুণ করে, ঠিক আছে। তাহলে এভাবে আমরা OB এবং OC এই দুটো পাবো। তাহলে এখানে ত্রিভুজের 3টি বাহু মানে AB, BC আর CA বা AC যে কোনো একটি বলতে পারো। তাহলে AB, BC এবং CA। তাহলে আমরা একটু আগে যেটি শিখলাম শর্ট নিয়ম যে AB ইকুয়াল দ্বিতীয়টি অর্থাৎ OB - OA। এখানে যে পরের অংশে আছে B দ্বিতীয়তে, তো সেটি আমরা প্রথমে লিখব OB এবং প্রথমটি আছে A, এটি আমরা লিখব OA। এভাবে আমরা AB = OB - OA লিখলাম। এখানে এই যে 3টি মান দেওয়া আছে OA, OB এবং OC, সেই মান অনুযায়ী OA এবং OB এর মান এখানে বসিয়ে দিলাম, বসিয়ে যোগ বিয়োগ করে আমরা এটি পেলাম। একইভাবে আমরা BC ইকুয়াল পাবো OC - OB, সেখানেও মান বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করলে এটা পাবো। ক্যালকুলেশনগুলো খুব সহজ, এই জন্য আমি বলছি না। এবং CA ইকুয়াল OA - OC। তাহলে 3টি মান আমরা পেলাম, মানে 3টি ভেক্টর পেলাম। এখন এই 3টি ভেক্টরের মান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে আমি একটি তোমাদের সুবিধার জন্য দেখিয়েছি AB, BC এবং CA ভেক্টর। তাহলে AB ভেক্টরের মান কি হবে, মড অফ AB, অথবা সংক্ষেপে আমরা শুধু AB লিখব। তাহলে √x² + y² + z², অর্থাৎ 2a² মানে 4 + 1a² মানে 1 + 2a² মানে 4, অর্থাৎ ফাইনালি পেলাম আমরা 3। একইভাবে BC ইকুয়াল √1 + 1 পেলাম √18। একইভাবে CA অথবা CA ইকুয়াল, এখানেও একই সূত্রের মাধ্যমে আমরা পেলাম 3। অর্থাৎ আমরা কি পেলাম, AB ইকুয়াল 3, BC ইকুয়াল √18 এবং CA ইকুয়াল 3। তাহলে সেখানে বলছে সমকোণী। তাহলে এখানে সমকোণী মানে হলো, আমরা জানি যে পিথাগোরাসের সূত্র, যে কোনো, আমরা এখানে অন্যভাবে বলবো আমাদের প্রমাণের সুবিধার জন্য, যে কোনো দুই বাহুর বর্গের যোগফল যদি অপর বাহুর বর্গের সমান হয় তাহলে আমরা বুঝবো যে ওই ত্রিভুজটি সমকোণী। তাহলে আমি এখানে দেখছি, অর্থাৎ অতিভুজ কোণটি এই 3টির মধ্যে যেটি বড়, অর্থাৎ √18। তাহলে এইটি বাদে বাকি দুই বাহুর স্কোয়ার করব, অর্থাৎ এই যে AB² + AC², অর্থাৎ AC বা CA যেটি লেখা হয় একই জিনিস, তার মানগুলো এখানে বসিয়ে দিলাম, 18 পেলাম। একইভাবে বাকি যে বাহুটা থাকলো BC, তার স্কোয়ার করলে হবে √18² অর্থাৎ 18। তাহলে এই যে AB² + AC² মানে 18, এই দুটোর বর্গের যোগফল, অর্থাৎ দুটো বাহুর বর্গের যোগফল 18 ইকুয়াল অপর বাহুর বর্গের সমান। তাহলে সেটি আমরা লিখব, যেহেতু AB² + AC² ইকুয়াল BC², সুতরাং ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। হ্যাঁ, যদি বলে সমদ্বিবাহু, তাহলে এখানে দেখা যাচ্ছে দুটো বাহু সমান, অর্থাৎ AB এবং CA বাহু সমান, সুতরাং বাহুটি সমদ্বিবাহু। তো এখানে একটি অতিরিক্ত জিনিস আছে, AB এর দিক কোসাইন। তো AB এর দিক কোসাইন, AB ভেক্টরটি হলো এই যে এখানে দেখো AB ভেক্টরের x এর মান 2, তাহলে 2/, ওই ভেক্টরের মান হচ্ছে 3, তাহলে 2/3। ওই ভেক্টরের y এর মান হচ্ছে 1 / ওই ভেক্টরের মান, তাহলে 1/3। একইভাবে z এর মান হচ্ছে 2/, ওই ভেক্টরের মান 2/3।
3 এইভাবে যে কোনো ভেক্টরের দিক কোসাইন আমরা নির্ণয় করতে পারবো। তো আশা করি আমরা এই অধ্যায়ের মোটামুটি যে ইম্পর্টেন্ট জিনিসগুলো আছে, যে নিয়মগুলো আছে সবগুলো আলোচনা করতে পেরেছি। বাকিগুলো তোমরা সব প্র্যাকটিস করবে। এখানে যেমন 6 নম্বর অঙ্কটি, এটি সমকোণী এবং সমদ্বিবাহু, তো একটি আগে বললাম কিভাবে করতে হবে, সেটি তোমরা এটি করবা, আমি এটা দেখাচ্ছি না। হ্যাঁ, আর 1 মিনিট। তো এখানে তোমাদের কিছু বাড়ির কাজ দেওয়া আছে, এই বাড়ির কাজগুলো তোমরা করবা। এখানে এই যে 5, এটা হলো 6, এখানে 6টি বাড়ির কাজ, এগুলো করবা। তো পর্ব মধ্যের সিলেবাস তো আমি গত ক্লাসে বলেছিলাম, যারা জানো না তারা এখান থেকে আবার নতুন করে দেখে নিবা। তো আজকে এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলকে ধন্যবাদ।